মিয়ানমারের রোহিঙ্গা অধ্যুষিত এলাকার গোপন ভিডিও প্রকাশ বিবিসির। উঠে এসেছে নৃশংসতা আর ধ্বংসযজ্ঞের চিত্র। ইরাকের উত্তর পশ্চিমাঞ্চলে বিমান হামলায় নিহত অর্ধ শতাধিক। মসুল শত্রুমুক্ত করতে আরও 2 মাস লেগে যেতে পারে বলছে মার্কিন জোট। আলেপ্পো পুনর্দখল সময়ের ব্যাপার মাত্র, মন্তব্য সিরীয় প্রেসিডেন্টের। শহরটিতে 5 দিনের যুদ্ধবিরতির আহ্বান মার্কিন সমর্থিত বিদ্রোহীদের। এবং ইঞ্জিনের ত্রুটির কারণে বিধ্বস্ত হয়ে থাকতে পারে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বিমানটি। একই সতর্ক বার্তা দেন পাইলটও। চলছে তদন্ত। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ফারজানা মুমু। মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা অধ্যুষিত এলাকার গোপন ভিডিও প্রকাশ করেছে বিবিসি। প্রকাশিত ভিডিওতে দেখা যায় গোপন ক্যামেরাকে সঙ্গী করে হেঁটে যাচ্ছেন সে দেশেরই একজন নাগরিক। ছবিতে জনশূন্য পোড়া গ্রামের দৃশ্য ধরা পড়ে। এছাড়া হত্যা, ধর্ষণ সহ বিভিন্ন সহিংসতারও চিহ্ন উঠে আসে। তবে এই ভিডিও চিত্রের যথার্থতা নিশ্চিত করা যায়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে অক্টোবর থেকে দেশটির সেনাবাহিনীর অভিযান শুরুর পর থেকেই রাখাইনে সাংবাদিকদের যাতায়াতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এদিকে রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতন নিয়ে কূটনৈতিক বিরোধের মধ্যে এবার মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মিয়ানমার। মিয়ানমারের অভিবাসন মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিষেধাজ্ঞা আরোপের কথা জানানো হয়। সম্প্রতি এক জনসভায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের উপর গণহত্যা চালানোর অভিযোগ করলে দুদেশের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। কক্সবাজারের উখিয়া সীমান্ত থেকে 6 রোহিঙ্গা ও টেকনাফে রোহিঙ্গাবাহী 9টি নৌকা মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। ভোর থেকে সকাল 10টা পর্যন্ত নাফ নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের সময় এসব নৌকা ফেরত পাঠানো হয়। বিজিবি জানায়, মিয়ানমারে সহিংসতার কারণে প্রতিদিনই নাফ নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে রোহিঙ্গারা। তাদের রুখতে সর্বদা সীমান্ত এলাকায় কঠোর নজরদারি চালিয়ে যাচ্ছেন তারা। এরই ধারাবাহিকতায় আজও শতাধিক রোহিঙ্গা বোঝাই 9টি নৌকা আটক করে মিয়ানমারে ফেরত পাঠানো হয়। এদিকে উখিয়া সীমান্তে আটক 6 রোহিঙ্গাকে ফেরত পাঠানোর খবর নিশ্চিত করেছে বিজিবির কক্সবাজার 34 ব্যাটালিয়ন। ইরাকের আইএস নিয়ন্ত্রিত এলাকায় বিমান হামলায় 60 জনের বেশি মানুষ নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। তবে আইএসের দাবি, ইরাকি সেনাবাহিনীর চালানো এই বিমান হামলায় শতাধিক মানুষ নিহত হয়েছে। এ বিষয়ে ইরাকি বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি। আগামী 2 মাসের মধ্যে মসুল শহর পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন এক মার্কিন সামরিক কর্মকর্তা। বুধবার আইএস নিয়ন্ত্রিত দক্ষিণাঞ্চলীয় কয়েকটি গ্রাম পুনর্দখলে নেয় ইরাকি যৌথ বাহিনী। মসুল থেকে 70 কিলোমিটার দক্ষিণে শিরকাত শহরের জেনাস এলাকায় সোমবার থেকে আইএস জঙ্গিদের সাথে তাদের তীব্র লড়াই চলে। ইরাকি বাহিনীকে লক্ষ্য করে রকেট হামলা এবং আত্মঘাতী গাড়ি বোমা হামলা চালায় আইএস সদস্যরা। সোমবার থেকে চলা এ লড়াইয়ে যৌথ বাহিনীর 2 জ্যেষ্ঠ কর্মকর্তা সহ নিহত হয় অন্তত 10 জন। সরকারি বাহিনীর চাপে বুধবার সেখান থেকে পিছু হটে আইএস জঙ্গিরা। মসুলের এক হাসপাতালে বিমান হামলা চালানোর অভিযোগ উঠেছে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে। ওই হাসপাতালটি আইএস জঙ্গিরা তাদের ঘাঁটি হিসেবে ব্যবহার করত। তাদের দমনে ইরাকি বাহিনীর পক্ষ থেকে সহযোগিতা চাওয়া হলে এ হামলা চালানো হয় বলে জোটের পক্ষ থেকে জানানো হয়। বেসামরিক নাগরিকদের যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় সে ব্যাপারে সতর্ক অবলম্বন করা হয়েছে বলেও জানান মার্কিন সামরিক কমান্ডার। এদিকে ইরাকের আইএস নিয়ন্ত্রিত সিরিয়া সীমান্ত এলাকায় বিমান হামলায় 60 জনের বেশি মানুষ নিহত হয়েছে। বুধবার বাগদাদ থেকে 300 কিলোমিটার উত্তর পশ্চিমে আল কাইয়ুম এলাকায় এ হামলা চালানো হয়। নিহতদের মধ্যে 19 জন শিশু ও 12 জন নারী রয়েছে। তবে কারা এই হামলা চালিয়েছে তা নিশ্চিত করে জানা যায়নি। আগামী 2 মাসের মধ্যে আইএসের কাছ থেকে পুরো মসুলের নিয়ন্ত্রণ নেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন মার্কিন সামরিক জোট ও ইরাকি যৌথ বাহিনী। মসুল শহরে চূড়ান্ত পর্যায়ে লড়াই চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি। মসুল পুনরুদ্ধারে যৌথ বাহিনীর সঙ্গে আমাদের সেনারাও যুদ্ধ চালিয়ে যাচ্ছে। আমার বিশ্বাস আগামী 2-1 মাসের মধ্যেই আইএসকে হটিয়ে মসুল পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়া সম্ভব হবে। তবে আল কায়দা যেমন আইএস নামে পুনর্জন্ম নিয়েছে, তেমনি আইএস আপাতত পরাজিত হলেও ভিন্ন নামে ফিরে আসতে পারে। আমরা এ ব্যাপারে সতর্ক থাকব যাতে ইরাকে
আর কোনো সন্ত্রাসী গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। যখন আইএস সদস্যদের পরাস্ত করে নতুন নতুন এলাকা পুনর্দখলে নিচ্ছে ইরাকি বাহিনী, এমন সময়ে নতুন করে সেনাবাহিনীর উপর হামলার ভিডিও প্রকাশ করেছে আইএস। তাদের নিজস্ব সংবাদ মাধ্যম আমাক নিউজ এজেন্সির ইন্টারনেটে প্রকাশিত ভিডিওতে ইরাকি বাহিনীকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালাতে দেখা যায়। এছাড়া বিভিন্ন স্থাপনায় সরকারি বাহিনীর কাছ থেকে দখল করা অস্ত্রবাহী বিপুল পরিমাণ গাড়ি মজুত রাখা হয়েছে। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। ইরাক ও সিরিয়ায় আইএস জঙ্গিরা শিশুদের যুদ্ধক্ষেত্রে ব্যবহার করছে এমন ভিডিও প্রকাশের পর এবার ইরাক সরকার সমর্থিত কুর্দি মিলিশিয়াদের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। ইরাকের উত্তরাঞ্চলীয় কয়েকটি শরণার্থী শিবির থেকে মিলিশিয়ারা এই শিশুদের সংগ্রহ করছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। তবে শরণার্থী শিবিরের দায়িত্বে থাকা মানবাধিকার কর্মীরা জানান, গোত্র প্রধানদের নির্দেশ ও আর্থিক দুরবস্থার কারণেই অনেক শিশুই যুদ্ধে যোগ দিতে বাধ্য হচ্ছে। ইরাকের উত্তরাঞ্চলে কুর্দিস্তানের রাজধানী আরবিল। পার্শ্ববর্তী মসুল শহরটি আইএস 2014 সালে দখলে নেয়ার পর সেখানে থাকা অধিকাংশ কুর্দি পরিবার উদ্বাস্তু হয়ে আরবিলের বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রয় নেয়। ইউএনএইচসিআর ও অন্যান্য দাতব্য সংস্থার তত্ত্বাবধানে থাকা এই শরণার্থীদের একটি বড় অংশই শিশু। গণমাধ্যমের খবর অনুযায়ী এখানকার কুর্দি পরিবারগুলো থেকে অনেকে আইএস বিরোধী লড়াইয়ে মিলিশিয়া বাহিনীতে যোগ দিয়েছে। সম্প্রতি একটি প্রতিবেদনে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ জানায়, বড়দের সঙ্গে কুর্দি শিশুরাও এই যুদ্ধে অংশ নিচ্ছে। ইরাক সরকার সমর্থিত মিলিশিয়ারা বিভিন্ন শরণার্থী শিবির থেকে শিশুদের সংগ্রহ করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে শরণার্থী শিবিরে থাকা কুর্দিরা গোত্র প্রধানদের দ্বারা নিয়ন্ত্রিত হওয়ায় তাদের নির্দেশনাতেই শিশুরা যুদ্ধে যোগ দিতে বাধ্য হচ্ছে বলে জানান আরবিলের একটি শরণার্থী শিবিরের ব্যবস্থাপক। পাশাপাশি পরিবারের আর্থিক দুরবস্থা কাটাতেও কেউ কেউ কুর্দি মিলিশিয়াদের ডাকে সাড়া দিচ্ছে। আমাদের শিবির থেকেও এমন 7টি শিশুর খবর পেয়েছি। তবে গোত্র প্রধানরাই তাদের নিয়ন্ত্রণ করায় আর্থিক সহায়তা দেয়া ছাড়া আমাদের বেশি কিছু করার নেই। তবে অর্থ সাহায্য দেওয়ার প্রস্তাব দিলেও তা তাদের জন্য যথেষ্ট নয়। এদিকে আইএস বিরোধী লড়াইয়ে শিশুদের এই অংশগ্রহণকে ইতিবাচক উল্লেখ করে শেখ বা গোত্র প্রধানরা জানান, কুর্দি শিশুরা স্বেচ্ছায় এই যুদ্ধে অংশ নিচ্ছে। আমরা 15-16 বছরের নিচে কাউকে সুযোগ দেই না। আইএস মাত্র 6-7 বছরের শিশুদের প্রশিক্ষণ দিয়ে সম্মুখ যুদ্ধে পাঠাচ্ছে। তাদের বিরোচিত লড়াই দেখিয়ে কুর্দি শিশুরা নিজেরাই মিলিশিয়া বাহিনীতে যোগ দিতে আগ্রহ প্রকাশ করে। এর আগে আইএস এর শিশু যোদ্ধাদের বেশ কিছু ভিডিও গণমাধ্যমে প্রকাশিত হয়। আইএস তাদের অধীনে থাকা পরিবারগুলোকে শিশুদের যুদ্ধে পাঠাতে উৎসাহিত করে কিংবা কোনো কোনো ক্ষেত্রে তাদের বাধ্য করা হয়। তবে যুদ্ধক্ষেত্রে শিশুদের ব্যবহারে বরাবরই উদ্বেগ জানিয়ে আসছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ সহ বিভিন্ন মানবাধিকার সংগঠন। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরো দেখবেন, জয়ললিতার মৃত্যুতে শোকে তামিলনাড়ুতে 77 জন মারা গেছে বলে দাবি তার দলের। অন্তত 30 জনের আত্মহত্যার চেষ্টা। অবরুদ্ধ আলেপ্পো পুনর্দখল সময়ের ব্যাপার মাত্র, এমন মন্তব্য করেও সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, এই বিজয়ের ফলে সিরিয়ায় গৃহযুদ্ধ বন্ধ হবে এমন ভাবার কোনো কারণ নেই। পূর্ব আলেপ্পোয় সরকারি বাহিনীর অগ্রাভিযানের বিরুদ্ধে সেখানে 5 দিনের যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে বিদ্রোহীরা। এদিকে গত কয়েকদিন ধরে একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি বক্তব্য দেওয়ার পর আলেপ্পো নিয়ে বৈঠক করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। বুধবার বিদ্রোহীদের কাছ থেকে আলেপ্পোর প্রাচীন নগরী বা ওল্ড সিটির শেষ এলাকাটি পুনর্দখলের পর পুরো নগরী এখন সিরীয় বাহিনীর নিয়ন্ত্রণে। এর মধ্যেই এলাকা ছেড়ে চলে গেছে সেখানকার বেশিরভাগ বিদ্রোহী। সরকারি বাহিনীর এই অগ্রাভিযান সত্ত্বেও আলেপ্পোর সরকার নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় গোলাবর্ষণের মাধ্যমে কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে বিদ্রোহীরা। বুধবার আলেপ্পোর অন্তত 3টি আবাসিক এলাকায় এ ধরনের হামলা চালানো হয়। এতে নারী ও শিশু সহ অন্তত 12 বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। এছাড়াও এতে আহত হয়েছেন অর্ধশতাধিক। এ অবস্থায় আলেপ্পোর বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নিতে এবং আহতদের চিকিৎসার স্বার্থে পূর্ব আলেপ্পোয় 5 দিনের যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে কোণঠাসা হয়ে পড়া বিদ্রোহীরা। যদিও সরকারের আহ্বানে সাড়া দিয়ে বিদ্রোহীরা আলেপ্পো ছেড়ে চলে যাবে কিনা সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো ইঙ্গিত দেওয়া হয়নি।
আলেপ্পোয় নিজের সেনাদের এই বিজয়কে গৃহযুদ্ধ বন্ধে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদ। সিরিয়ার একটি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বিদ্রোহীরা কোণঠাসা হয়ে পড়েছে বলেই যুক্তরাষ্ট্র এখন তাদের পক্ষে যুদ্ধবিরতির কথা বলছে। আসাদের এ বক্তব্যের সঙ্গে সুর মিলিয়ে আলেপ্পোর পুনর্দখলকে সিরীয় সরকারের কৌশলগত বিজয় হিসেবে অভিহিত করেছেন সিরিয়ার আভ্যন্তরীণ সম্প্রীতি বিষয়ক মন্ত্রী আলী হায়দার। সিরিয়ায় যারা বিজয় অর্জনের স্বপ্ন দেখেছিল, আমি তাদেরকে বলতে চাই, আলেপ্পোয় বিদ্রোহীদের মনোবল এই মুহূর্তে একেবারে তলানিতে। আলেপ্পো পুনরুদ্ধারের মধ্য দিয়ে তাদের পতন যখন শুরু হবে, পুরো বিদ্রোহী গোষ্ঠী তখন তাসের ঘরের মতো ভেঙে পড়বে। এদিকে আলেপ্পো সংকট সমাধানে আলোচনায় বসা নিয়ে গত কয়দিন ধরে যুক্তরাষ্ট্র ও রাশিয়া একে অপরের বিরুদ্ধে দোষারোপ করার পর অবশেষে সামনাসামনি আলাপ করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। বুধবার জার্মানির হামবুর্গে ইউরোপীয় নিরাপত্তা ও সহায়তা বিষয়ক জোটের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের আগে অনুষ্ঠিত এই বৈঠকের বিস্তারিত জানা না গেলেও আলেপ্পো থেকে বিদ্রোহীদের প্রত্যাহার করে নেওয়ার বিষয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে আলেপ্পোয় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের দেয়া প্রস্তাবে ভেটো দেয়ায় রাশিয়ার তীব্র সমালোচনা করেছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জন মার্ক আয়োর। সিরীয় সরকারের পাশাপাশি রাশিয়া ও ইরানকে যুদ্ধবিরতিতে বাধ্য করতে তাদের উপর চাপ প্রয়োগে পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি। অন্যয় কর্মকার, সময় সংবাদ। এদিকে আলেপ্পোয় বেসামরিক নাগরিকদের উপর বিমান হামলার প্রতিবাদ জানিয়ে জার্মানির বার্লিনস্থ রুশ দূতাবাসের বাইরে বিক্ষোভ করেছে সাধারণ মানুষ। বুধবারের এই বিক্ষোভে অংশ নেন অন্তত 200 সাধারণ মানুষ। এ সময় সিরিয়ার দেশটির সরকার ও রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনে অবিলম্বে সেখানকার বেসামরিক নাগরিকদের ওপর আগ্রাসন বন্ধের আহ্বান জানান বিক্ষোভকারীরা। এ সময় বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে রাশিয়া বিরোধী নানা স্লোগান দিতে দেখা যায় বিক্ষোভকারীদেরকে। এছাড়াও আসাদ বিরোধী স্লোগানও দেন তারা। 2011 সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত 3 লাখেরও বেশি শিশু জন্ম নিয়েছে, যাদের বেশিরভাগের ঠাঁই হয়েছে দেশ ও দেশের বাইরের বিভিন্ন শরণার্থী শিবিরে। সেখানে জন্ম নিবন্ধন না হওয়ায় এক প্রকার পরিচয়হীনভাবেই বেড়ে উঠছে এসব শিশু। সম্প্রতি জটিলতা জাতিসংঘের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে। সিরিয়ার 27 লাখ শিশু স্কুল থেকে ঝরে পড়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। সিরিয়া গত 5 বছর ধরে পুড়ছে গৃহযুদ্ধের দাবানলে। মূলত সরকার বিরোধী আন্দোলন থেকেই এই দীর্ঘমেয়াদী অস্থিরতার সূত্রপাত। একদিকে বিদ্রোহীদের সঙ্গে আসাদ বাহিনীর সংঘাত, অন্যদিকে জঙ্গি গোষ্ঠী আইএসের ঘাঁটি গেড়ে বসায় দেশটির পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। এ অবস্থায় ভিটে বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয় হাজারো মানুষ। তাদেরই একজন 3 মাসের অন্তঃসত্ত্বা দোয়া। গ্রিসের এই অস্থায়ী আশ্রয় শিবিরে ঠাঁই মেলার পর তিনি জানতে পেরেছেন তার প্রথম সন্তান ধারণের খবর। তবে এই খবরে আনন্দ দূরে থাক, প্রতিনিয়ত উদ্বেগের মধ্যে থাকতে হচ্ছে তাকে। আমার বোন অন্তঃসত্ত্বা অবস্থায় ভালো খেতে পারেনি, দুশ্চিন্তা করত, এজন্য তার অপুষ্ট সন্তান জন্ম নিয়েছে। সিরীয়দের এমন বাস্তবতা মেনে নিয়ে মা হতে হয়। প্রায় একই গল্প 9 মাসের অন্তঃসত্ত্বা খাদিজার। সন্তান ধারণের পর থেকে একের পর এক পরিস্থিতির মুখোমুখি হয়ে অনাগত সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় রয়েছেন এই তরুণী মা। জাতিসংঘের তথ্য মতে সিরিয়ায় গৃহযুদ্ধ চলাকালীন দেশ ও দেশের বাইরে এ নিয়ে 3 লাখের বেশি শিশুর জন্ম হয়েছে। এর মধ্যে শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া শিশুদের কোনো জন্ম নিবন্ধন হয়নি। ছোট সিদ্রা পৃথিবীর মুখ দেখেছে মাত্র 7 দিন হলো। এরই মধ্যে সে উপলব্ধি করেছে বেঁচে থাকার প্রতিকূলতা। 8 মাস বয়সী ফুটফুটে জয়নবের নিজ দেশ সিরিয়ায় থাকার সুযোগ মিলেছে মাত্র 3 মাস। তারপর থেকে গ্রিসের এই আশ্রয় কেন্দ্রই তার স্থায়ী ঠিকানা। সন্তান জন্ম দেওয়ার সময় আমার অবস্থা নাজুক হয়ে পড়েছিল। শরণার্থী হওয়ার পর তাঁবু থেকে চাইলে বের হওয়া যায় না, সেবা তো পরের কথা, ভাষা না জানাও বড় সমস্যা। তুরস্ক থেকে গ্রিস আসার সময় যে ভয়াবহতার মুখে পড়েছি তা ভাষায় প্রকাশ করার মতো না। তবে এখানকার জীবন তার চাইতেও খারাপ। দেশে প্রতিদিন হাজারো মানুষ মারা যায়, এতে কারো কোনো ভ্রুক্ষেপ দেখি না।
সিরিয়া আশ্রিত ২৭ লাখ শিশু এরই মধ্যে স্কুল থেকে ঝরে পড়েছে বলে জাতিসংঘের প্রতিবেদনে উঠে আসে। সংস্থাটি আরও জানায়, সীমান্ত অতিক্রম করে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সময় যেসব শিশু জন্ম নেয় তাদের সেপ্টিকামিয়া, নিউমোনিয়া ও ডায়রিয়ার মতো সংক্রমণ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। এসব রোগে শিশুদের দীর্ঘমেয়াদী ক্ষতি হতে পারে বলেও জানায় সংস্থাটি। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে ইঞ্জিন নষ্ট হওয়ার বিষয়ে জরুরি সতর্কবার্তা পাঠিয়েছিল বলে জানিয়েছে গণমাধ্যম। ইঞ্জিনের ত্রুটি নিয়ে বিমানটি উড়েছিল বলে অভিযোগ উঠেছে। দুর্ঘটনার কারণ তদন্তে একটি কমিশন গঠনের কথা জানিয়েছে দেশটির বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ। বুধবার উত্তরাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের অ্যাবোটাবাদ জেলায় বিমানটি বিধ্বস্ত হলে ৪৭ আরোহীর সবাই নিহত হয়। তাদের মধ্যে ৪৬ জনের মৃতদেহ উদ্ধার করা গেলেও তা সম্পূর্ণ পুড়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে কারো পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ইসলামাবাদের বেনজির ভুট্টো আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার সন্ধ্যা থেকে জড়ো হতে শুরু করেন ফ্লাইট PK66 এর যাত্রীর স্বজনরা। বুধবার বিকেল 4:30টার দিকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের অ্যাবোটাবাদ জেলার হাভেলিয়ান পার্বত্য অঞ্চলে বিমানটি বিধ্বস্ত হলে ৪৭ আরোহীর সবাই নিহত হন। তাদের মধ্যে 2 শিশু, 9 জন নারী, 6 জন বিমান কর্মকর্তা, 2 জন অস্ট্রেলীয় ও 1 জন চীনা নাগরিক ছিলেন বলে জানা গেছে। প্রিয়জনের মৃতদেহটির সন্ধানে বিমানবন্দরের তথ্য কেন্দ্রে কান্নায় ভেঙে পড়েন অনেকেই। ওই বিমানে আমার ভাই ছিলেন, কিন্তু তার লাশের কোনো খবর পাইনি। ভাইয়ের মরদেহ না দেখা পর্যন্ত বিশ্বাস করতে পারছি না যে সে বেঁচে নেই। এ ঘটনায় পুরো পাকিস্তান শোকগ্রস্ত। যারা তাদের প্রিয়জনকে হারিয়েছে তাদের সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা আমার নেই। ATR 42 টার্বোপ্রপ মডেলের বিমানটি বুধবার দুপুরে উত্তরাঞ্চলীয় পর্যটন নগরী চিত্রল থেকে রাজধানী ইসলামাবাদের উদ্দেশ্যে যাত্রা করে। কিছুক্ষণ পর ফ্লাইটের ক্যাপ্টেন বিমানের একটি ইঞ্জিন বিকল হওয়ার সতর্কবার্তা দেন এবং তার পরপরই নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে বিমান বিধ্বস্তের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সেনাবাহিনী ও জরুরি উদ্ধারকারী দল। এগিয়ে আসেন স্থানীয় মানুষও। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে বিমানের কোনো যাত্রী বেঁচে নেই। এখন আমাদের লক্ষ্য সবার মরদেহ ইসলামাবাদে পাঠানো এবং পরিচয় শনাক্তের পর তা পরিবারের কাছে হস্তান্তর করা। আছড়ে পড়ার আগে বিমানটিতে আগুন ধরে যাওয়ায় উদ্ধারকৃত মরদেহের পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় বায়োমেট্রিক ও DNA পরীক্ষার মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিতের নির্দেশ দেন কর্তৃপক্ষ। 10 বছরের পুরনো উড়োজাহাজটি অক্টোবরে কারিগরি ছাড়পত্র পেলেও কী কারণে বিধ্বস্ত হয়েছে তা অনুসন্ধানে আন্তর্জাতিক সংস্থার সমন্বয়ে একটি কমিশন গঠন করে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার কথা জানায় বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ। ঘটনা তদন্তে প্রাদেশিক সরকারকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। এদিকে বিমান দুর্ঘটনায় 90 দশকের জনপ্রিয় পপ তারকা থেকে ধর্মপ্রচারক হওয়া জুনায়েদ জামশেদ ও তার স্ত্রীর মৃত্যুতে পাকিস্তানের মিডিয়া অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই টুইট বার্তায় তার প্রতি গভীর শোক ও শ্রদ্ধা প্রকাশ করেন। পাকিস্তানে গত 50 বছরে 17টি বিমান দুর্ঘটনায় এ নিয়ে 1020 আরোহী নিহত হয়েছেন। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। ইন্দোনেশিয়ায় 6.5 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর আবারও 5.3 মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। যদিও এতে নতুন করে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। বুধবারের ভয়াবহ ভূমিকম্পে এ পর্যন্ত শতাধিক মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। আচেহ প্রদেশের পিদি জায়া শহরে ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজে চলছে উদ্ধার কাজ। বৃহস্পতিবার সকাল থেকেই ভারী যন্ত্রপাতি নিয়ে ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু হয়। স্থানীয় উদ্ধারকর্মীদের পাশাপাশি এতে অংশ নেয় সেনাবাহিনী। তবে পর্যাপ্ত যন্ত্রপাতির অভাব আর দুর্যোগপূর্ণ ঠান্ডা আবহাওয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। এদিকে ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকা পড়ায় নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার মৃত্যুর পর শোকে রাজ্যটির বিভিন্ন স্থানে 77 জনের মৃত্যু হয়েছে। বুধবার রাতে জয়ললিতার দল AIADMK এই দাবি করে। জয়ললিতার মৃত্যুতে 30 জন ভক্ত সমর্থক আত্মহত্যার চেষ্টা করে বলেও জানিয়েছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। যারা জয়ললিতার মৃত্যুতে কষ্ট সহ্য করতে না পেরে মারা গেছে তাদের পরিবারের প্রতি সমবেদনা ও শোক প্রকাশ করে প্রত্যেক পরিবারে 3 লাখ রুপি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে AIADMK। এছাড়া আত্মহত্যা চেষ্টা করতে গিয়ে আহত হওয়া ব্যক্তিদের 50,000 রুপি করে দেওয়া হবে বলে জানিয়েছে দলটি।
জয়ললিতার মৃত্যুতে তামিলনাড়ুতে 7 দিনের শোকের আজ তৃতীয় দিনের মতো শোক পালন করছেন ভক্ত সমর্থকরা। ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার মৃত্যুর পর তার শোকার্ত ভক্ত সমর্থকরা মাথা মুড়িয়ে প্রিয় আম্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। তুমুল জনপ্রিয় অভিনেত্রী থেকে দারুণ প্রভাবশালী রাজনীতিবিদ পরিণত হওয়া জয়ললিতার মৃত্যুতে রাজ্য জুড়ে 7 দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে জনগণ। সোমবার মধ্যরাতে তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে মারা যান 68 বছর বয়সী জয়ললিতা। মঙ্গলবার সন্ধ্যায় চেন্নাইয়ের মারিনা বিচে জয়ললিতার শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়। লাখ লাখ মানুষ ওই অনুষ্ঠানে অংশ নেয়। হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় রীতি অনুযায়ী বাবা মায়ের মৃত্যুর পর সন্তানরা মাথা মুড়িয়ে ফেলে। বিবিসির খবরে বলা হয়, জয়ললিতার সমর্থকরা তার কবরের চারপাশ ঘিরে বসে লাইন ধরে মাথা মুড়িয়ে আম্মার প্রতি শোক জানাচ্ছে। এদিকে জয়ললিতার ঘনিষ্ঠ সহযোগী শশিকালা নটরাজান ক্ষমতাসীন দল এআইএডিএমকের মহাসচিবের দায়িত্ব নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এ নিয়ে তার বিরুদ্ধে ক্ষমতা দখলের চেষ্টার অভিযোগ নাকচ করে দলের পক্ষ থেকে বলা হয়েছে, কোনো পদ না থাকলেও রাজনীতিতে শশিকালার সবসময়ই শক্তিশালী অবস্থান ছিল। ভারতে অনার কিলিং ভয়াবহ হারে বেড়ে গেছে বলে সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে। পরিসংখ্যান অনুযায়ী 2014 সালে এমন 28টি হত্যাকাণ্ডের ঘটনা পুলিশ রেকর্ড করলেও 2015 সালে তা বেড়ে দাঁড়ায় 251টিতে, যা প্রায় 9 গুণ। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি বলে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির উপ স্বরাষ্ট্রমন্ত্রী হংসরাজ জি আহির। ভারতের পার্লামেন্টে এই পরিসংখ্যানটি তুলে ধরে তিনি বলেন, ওনার কিলিং বন্ধে আলাদা আইন হওয়ায় বেশিরভাগ ভুক্তভোগী এখন পুলিশের কাছে অভিযোগ দায়ের করছে। আগে এ ধরনের ঘটনা সাধারণ হত্যাকাণ্ডের আওতাধীন থাকায় সাক্ষীর অভাবে তদন্তের কোনো অগ্রগতি হতো না এবং অনেকেই অভিযোগ দায়ের থেকে বিরত থাকতেন। এমন অবস্থায় সরকারকে আরও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানায় দেশটির বিভিন্ন মানবাধিকার সংগঠন। ভারতের বিভিন্ন অঞ্চলের নিজ ধর্ম, গোত্র বা সম্প্রদায়ের বাইরে সম্পর্ক স্থাপন বা বিয়ে করাকে সামাজিকভাবে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। স্থানীয় বিধি মোতাবেক নিয়ম লঙ্ঘনকারীদের হত্যা করার বৈধতা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক সময়ে আরও যা দেখবেন, আসন্ন ক্রিসমাস উপলক্ষে জার্মানিতে সাজ সাজ রব, হাজার হাজার দর্শনার্থীর উপস্থিতিতে কাটা হলো বিশাল আকৃতির ফ্রুট কেক। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান হিসেবে দেশটির নৌবাহিনী অবসরপ্রাপ্ত জেনারেল জন কেলিকে মনোনীত করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই প্রস্তাবে সায় দিয়েছেন কেলিও। সেনাবাহিনীতে দীর্ঘ অভিজ্ঞতা, সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ডোকে নেতৃত্ব দেওয়ার 66 বছর বয়সী কেলিকে এই পদের জন্য উপযুক্ত বলে মনে করেন ট্রাম্প। সংবাদ মাধ্যম সিবিএস এর বরাতে বুধবার রয়টার্স এ তথ্য দেয়। এ নিয়ে ট্রাম্প তার প্রশাসনের উচ্চ পর্যায়ে তৃতীয় কোনো সেনা কর্মকর্তাকে নিয়োগের প্রস্তাব দিলেন। এর আগে তিনি প্রতিরক্ষা বিভাগের প্রধান হিসেবে অবসরপ্রাপ্ত জেনারেল জেমস ম্যাটিস ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে লেফটেন্যান্ট জেনারেল মিখায়েল ফ্লিনের নাম প্রস্তাব করেছিলেন। এদিকে চীনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে আইওয়া রাজ্যের গভর্নর টেরি ব্রানস্টাডের নাম মনোনীত করেছেন ট্রাম্প। সিনেট এই নিয়োগ নিশ্চিত করলে বেইজিং ওয়াশিংটন সম্পর্ক আরও উষ্ণ হবে বলে জানায় চীন। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিনের বিচারে চলতি বছরের পারসন অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সাময়িকীটির বিচারক প্যানেল এ ঘোষণা দেয়। এর মধ্য দিয়ে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের আগেই টাইমের প্রচ্ছদে আসার সম্মান লাভ করলেন এই ব্যবসায়ী। মার্কিন রাজনীতিতে ঝড়ের বেগে পরিবর্তন আনায় তাকে এ খেতাব দেওয়া হয়। অবশ্য একই সঙ্গে তাকে বিভক্ত আমেরিকার প্রেসিডেন্ট হিসেবেও আখ্যা দিয়েছে টাইম। এ খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। তার ভাষায় এটা একটা দারুণ সম্মান। চলতি বছর টাইমের বর্ষসেরা ব্যক্তিত্বের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের মতো বিশ্ব নেতারা।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিওন হাইয়ের অভিশংসনে দেশটির পার্লামেন্টে বিল উত্থাপন করেছে বিরোধী দল। বৃহস্পতিবার জাতীয় পরিষদের একটি প্লেনারি সেশনে বিলটি তোলা হয়। এর মধ্য দিয়ে শুক্রবার পার্ক গিওন হাইয়ের অভিশংসন প্রশ্নে পার্লামেন্টে ভোটাভুটি হতে যাচ্ছে। বিলটি পাশ হতে 2/3 পার্লামেন্ট সদস্যের সমর্থন লাগবে। আর একটা হলে প্রেসিডেন্টের দুর্নীতির দায় মাথায় নিয়ে ক্ষমতা ছাড়তে হবে পার্ক গিওন হাইকে। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের পাশাপাশি তার ঘনিষ্ঠজনকে দুর্নীতিতে সহযোগিতা করার অভিযোগ রয়েছে। ভারত পাকিস্তান দ্বিপক্ষীয় আলোচনা ছাড়া কাশ্মীর সমস্যা কখনো সমাধান হবে না বলে মন্তব্য করেছেন জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ। এখনই উভয় পক্ষ এই সংকট সমাধানের উদ্যোগ না নিলে ভবিষ্যতে কাশ্মীর নিয়ে দেশ দুটির মধ্যে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়তে পারে বলেও সতর্ক করেন তিনি। একই সঙ্গে কাশ্মীরে ভারত পাকিস্তান স্থায়ী সীমানা নির্ধারণেরও পরামর্শ দেন ফারুক আবদুল্লাহ। ওই অঞ্চলের সব সম্প্রদায়ের মানুষের সম অধিকার নিশ্চিত করারও গুরুত্ব তুলে ধরেন তিনি। এদিকে ভারত পাকিস্তান সাম্প্রতিক উত্তেজনার ধারাবাহিকতায় এবার সাবেক 2 ভারতীয় সেনাপ্রধান পাকিস্তানে জঙ্গি অবস্থানে অভিযানের পক্ষে মত দিয়েছেন। পাকিস্তানি সেনাদেরকে ভারতীয় সামরিক বাহিনীর সক্ষমতা সম্পর্কে জানান দিতে এই পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন সাবেক সেনাপ্রধান বিক্রম সিং ও ভিপি মালিক। ইয়েমেনে দেশটির সরকারি বাহিনী গোলাবর্ষণে অন্তত 10 সৌদি সেনা নিহত হয়েছে। বুধবার দেশটির জিজান ও আসির প্রদেশে সৌদি সেনাদের অবস্থান লক্ষ্য করে এসব হামলা চালায় ইয়েমেনি সেনারা। এর মধ্যে জিজান প্রদেশের ফরিদা সেনাঘাঁটিতে একজন এবং আসির প্রদেশের আল রাবোয়া অঞ্চলে নিহত হয় আরও অন্তত 9 সৌদি সেনা। এদিন প্রদেশটির আরও অন্তত 2টি সৌদি সেনাঘাঁটিতে হামলা চালায় ইয়েমেনি বাহিনী। এছাড়াও বেইদা প্রদেশের জি নায়েম এলাকায় ইয়েমেনি বাহিনীর গোলাবর্ষণে নিহত হয় সৌদি সমর্থিত বেশ কয়েকজন হাউথি বিদ্রোহী। এদিকে ইয়েমেনের চলমান সংকট সমাধানে জাতিসংঘ প্রস্তাবিত শান্তি পরিকল্পনা মেনে নিতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইয়েমেনের চলমান সংঘাত বন্ধে এবং শান্তি প্রতিষ্ঠায় ওই শান্তি পরিকল্পনা মেনে নিয়ে সব পক্ষের সঙ্গে আলোচনায় বসতে দেশটির সরকারের প্রতি এই আহ্বান জানায় মার্কিন পররাষ্ট্র দফতর। সৌদি আরবের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে প্রক্সি যুদ্ধে লিপ্ত হওয়ার অভিযোগ তুলেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। দ্য গার্ডিয়ানে এক সাক্ষাৎকারে তিনি বলেন, সৌদি আরব এবং ইরান অন্যের পুতুল হয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন বিষয়ে ভূমিকা রাখছে। দেশ দুটির দুর্বল নেতৃত্বের কারণে এই অঞ্চলের সংকট আরও ঘনীভূত হচ্ছে বলেও দাবি করেন বরিস। তিনি আরও বলেন, এই অঞ্চলে ধর্মকে ব্যবহার করে অনেকে রাজনৈতিক সুবিধা আদায় করছে। তবে সৌদি সীমান্তে নিরাপত্তা রক্ষার বিষয়ে ব্রিটেন দেশটিকে সমর্থন দিয়ে আসছে বলে উল্লেখ করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের বন্দুকধারীর গুলিতে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এছাড়াও গুরুতর আহত হয়েছেন পুলিশের আরও অন্তত এক কর্মকর্তা। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, বুধবার জর্জিয়ার স্টেট বিশ্ববিদ্যালয়ের কাছে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ 2 পুলিশকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে একজনকে মৃত ঘোষণা করা হয়। আহত অপর পুলিশ সদস্যের অবস্থাও আশঙ্কাজনক বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে এই ঘটনার পরপরই বন্দুকধারীকে ধরতে অভিযানে নেমেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে শহর জুড়ে অতিরিক্ত পুলিশ পাহারা সহ সতর্কতা জারি করা হয়েছে। ওজন কমাতে অস্ত্রোপচারের জন্য ভারতের মুম্বাইয়ে যাচ্ছেন বিশ্বের সবচেয়ে স্থূলকায় নারী হিসেবে পরিচিত মিশরের ইমান আহমেদ। দীর্ঘদিন ধরে ভারতে আসার চেষ্টা করলেও ভিসা না পাওয়ায় সেখানে যেতে পারছিলেন না প্রায় 500 কেজি ওজনের এই মিশরীয় নারী। পরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের হস্তক্ষেপে ভারতের চিকিৎসা ভিসা পান তিনি। সার্জারি শেষে 2 থেকে 3 মাসের মধ্যে দেশেও ফিরতে পারলেও ইমানের ওজন কমতে 2 থেকে 3 বছর সময় লাগবে বলে জানা গেছে। যদিও সার্জারির মাধ্যমে ওজন কমিয়ে ইমান আহমেদ স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। আফ্রিকা মহাদেশে গত 30 বছরে জিরাফের সংখ্যা আশঙ্কাজনক হারে কমে গেছে বলে সাম্প্রতিক এক পরিসংখ্যানে উঠে এসেছে। এতে বিলুপ্তির তালিকায় নাম লেখাতে যাচ্ছে ভূমির সবচেয়ে লম্বা স্তন্যপায়ী প্রাণীটি। ইন্টারন্যাশনাল
ইউনিয়ন ফর দ্য কনজারভেটিভ নেচার IUCN এর পরিসংখ্যান অনুযায়ী 1985 সালে আফ্রিকায় মোট জিরাফের সংখ্যা 1,55,000 হলেও 2015 সালে তা কমে দাঁড়ায় মাত্র 97,000-এ। মোট 9 প্রজাতির জিরাফের মধ্যে 5টির সংখ্যাই কমে গেছে। জনসংখ্যা বৃদ্ধি, বন উজাড়, পশু চোরাচালান এবং আফ্রিকার বিভিন্ন অঞ্চলে সহিংসতা বেড়ে যাওয়া এর প্রধান কারণ বলে উল্লেখ করে সংস্থাটি। সম্প্রতি গন্ডার ও বন্য হাতির বিলুপ্তি রোধে বিভিন্ন সংস্থাকে তৎপর ভূমিকায় দেখা গেলেও খুব অল্প সময়ে জিরাফের সংখ্যার নাটকীয় পরিবর্তন থেকে যাচ্ছে পর্দার আড়ালে। তবে সঠিক সময়ে পদক্ষেপ গ্রহণ করলে পরিস্থিতি সামাল দেওয়া সহজ হবে বলে জানায় সংস্থাটি। খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ক্রিসমাসকে সামনে রেখে সেজে উঠেছে পুরো জার্মানি। সব জায়গায় চলছে পুরনোকে ঝেড়ে ফেলে নতুনকে বরণ করে নেওয়ার প্রস্তুতি। এরই অংশ হিসেবে ড্রেসডেন শহরে আয়োজন করা হয় মনোমুগ্ধকর এক কেক প্রদর্শনীর। সারা শহরে বিশাল আকৃতির একটি ফ্রুট কেক প্রদর্শন শেষে সেটি কেটে দর্শনার্থীদের মাঝে বিতরণ করা হয়। জাপানের ড্রেসডেন শহর বড়দিনের কেকের আয়োজনে যে শহরের খ্যাতি বিশ্বজুড়ে। প্রতি বছরের মতো এবারও তাই বিখ্যাত ফ্রুট কেকের আয়োজনে ছিল নানা আনুষ্ঠানিকতা। কেক কাটার আগে মনোমুগ্ধকর প্যারেডের মাধ্যমে ড্রেসডেন যেন সজ্জিত হয় নতুন রূপে। বিশাল এক ছুরি বহন করে নিয়ে আসে দুজন বেকার। ঘোড়ার পিঠে চড়িয়ে অনুষ্ঠানস্থলে হাজির করা হয় বিশাল আকৃতির সাদা ফ্রুট কেক। এর পরপরই আসে সেই কাঙ্ক্ষিত ক্ষণ। প্রধান বেকার বিশাল আকৃতির রূপার ন্যায় ছুরি দিয়ে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন। শুরু হয় কেক বিক্রি আর খাওয়ার মহোৎসব। অনুষ্ঠানটিকে ঘিরে দর্শকের মাঝে থাকে ব্যাপক উৎসাহ। বিশ্বের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা যোগ দেন এই উৎসবে। এটি খুবই সুস্বাদু কেক। আমি এর আগে অনেক কেক খেয়েছি, তবে বার্লিনের সেসব কেকের সাথে এই কেকের কোনোভাবে তুলনা চলে না। স্টোলের নামের একটু শক্ত ধরনের কেক শুধুমাত্র বড়দিনের সময় তৈরি করা হয়। এটি ঘরে অনেকদিন সংরক্ষণ করা যায়। এর স্বাদও অন্যান্য কেক থেকে আলাদা। আমরা হ্যামবার্গ থেকে এসেছি, খুব সকাল থেকে এখানে অবস্থান করছি, তবুও লাইনে দাঁড়িয়ে আছি কেক কেনার জন্য। আশা করছি কেকটি খুব মজার হবে। এবছরের কেকটির ওজন 2,872 কিলোগ্রাম। 60 জন বেকার মিলে এই কেক বানিয়েছি আমরা। ক্রিসমাস উপলক্ষে জার্মানির ড্রেসডেন শহরে প্রতি বছর আয়োজন করা হয় ক্রিসমাস মার্কেটের। 1934 সাল থেকে এই ক্রিসমাস বাজার অনুষ্ঠিত হয়ে আসছে। মজার সব খাবার ছাড়াও আয়োজন করা হয় বিভিন্ন পিঠা ও বার্গারের। এছাড়াও দেখা মেলে আকর্ষণীয় ক্রিসমাস পিরামিডের। আফরিন জেরিন, সময় সংবাদ। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদগুলো। মিয়ানমারের রোহিঙ্গা অধ্যুষিত এলাকার গোপন ভিডিও প্রকাশ বিবিসির। উঠে এসেছে নৃশংসতা আর ধ্বংসযজ্ঞের চিত্র। ইরাকের উত্তর পশ্চিমাঞ্চলে বিমান হামলায় নিহত অর্ধশতাধিক। মসুল শত্রুমুক্ত করতে আরও 2 মাস লেগে যেতে পারে বলছে মার্কিন জোট। আলেপ্পো পুনর্দখল সময়ের ব্যাপার মাত্র মন্তব্য সিরীয় প্রেসিডেন্টের। শহরটিতে 5 দিনের যুদ্ধবিরতির আহ্বান মার্কিন সমর্থিত বিদ্রোহীদের। এবং ইঞ্জিনের ত্রুটির কারণে বিধ্বস্ত হয়ে থাকতে পারে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বিমানটি। একই সতর্ক বার্তা দেন পাইলটও। চলছে তদন্ত। এই ছিল আন্তর্জাতিক সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।